মাই লাভিং স্টুডেন্টস অ্যান্ড মাই ফলোয়ার্স, চলো আজকে আমরা আবার বাংলা বাক্যকে ইংরেজি ট্রান্সলেশন করে ইংরেজিটা শেখার চেষ্টা করি। তাহলে দেখো প্রথমে কি বলেছে, আমি একটি ছোট পাখি। তার মানে এইখানটায় আমাদের ক্রিয়াপদ কি আছে, আমি হই। তার মানে আমি হই এই ক্রিয়াপদটা এখানে উজ্জ আছে, তাই না? তাহলে আমি হই, ক্লিয়ার? তাহলে কি লিখবো, আমি হই একটি ছোট পাখি, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখবো, তাই না? তাহলে আই অ্যাম একটি ছোট পাখি, আই অ্যাম LITTLE লিটিল বার্ড, ক্লিয়ার? তাহলে আই অ্যাম এ লিটিল বার্ড, এখানে স্মলও লিখতে পারো, অসুবিধা নাই। তাহলে আই অ্যাম এ স্মল অর লিটিল বার্ড, ক্লিয়ার? এবার দেখো কি বলছে, ওপরে ওইখানে আমার বাসা। তার মানে কি, এই যে লাইনটার মধ্যে ভার্ব কোথায় আছে, যে শব্দের দ্বারা কাজ বোঝায়। সবসময় বাংলা বাক্যে ক্রিয়াপদটা কিন্তু অনেক সময় উজ্জ থাকে, যেমন এইখানে দেখলাম হই ক্রিয়াপদটা উজ্জ আছে। আমরা ইংরেজি লেখার সময় আমাদের ভার্ব না হলে তো বাক্য হবে না, তাই আমরা যেটা উজ্জ আছে সেটাকে বের করে এনে লিখলাম। এবার দেখো ওপরে ওইখানে আমার বাসা, তাহলে এইখানটায় কিন্তু ভার্বটা উজ্জ আছে, সেটা কি হবে, ওপরে ওইখানে আছে, এইখানটায় হবে আছে। এই রকম ভাবে ভার্বগুলোকে বের করে আনতে হয় যেগুলো উজ্জ থাকে। অর্থাৎ তুমি তো পড়েই বুঝবে যে এখানে আমি ভার্ব পাওয়া যাচ্ছে না, যে শব্দের দ্বারা কাজ বোঝায় সেই শব্দটা বাক্যে না থাকলেই বুঝবে যে ভার্বটা বা ক্রিয়াটা ওখানে উজ্জ আছে। তখন বাক্যের গঠন দেখে সেই ক্রিয়াপদটাকে নিয়ে করে নিতে হয়। তাহলে দেখো ওপরে ওইখানে আছে আমার বাসা, তাহলে ওপরে আমরা কি বলবো, আপ, ক্লিয়ার? আপ মানে ওপরে। তাহলে আমি কি বলছি, যে কোনো স্থানে কিছু থাকলে সেক্ষেত্রে আছেতে ইজার ইউজ করবে, আমার আগের ক্লাসে সেগুলো দেখিয়েছি। আর কর্তার যখন নিজের কিছু থাকে, সাবজেক্টের যদি নিজের কিছু থাকে, তখন আছে অর্থে হ্যাজ হ্যাভ, ছিল অর্থে হ্যাড, ক্লিয়ার? এগুলো তোমাদেরকে আগেই বলছি। তাহলে ওইখানে, এটা স্থানবাচক, ওইখানে আমার বাসাটা আছে। তাহলে স্থানবাচক কোনো স্থানের কিছু থাকলে আছে ইংরাজি ইজ বা আর দিয়ে করব, এবং বাক্যটা শুরু করব কি দিয়ে, ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব দিয়ে, ঠিক আছে? স্থানবাচক। তাহলে দেয়ার ইজ মাই হোম, ঠিক আছে? তাহলে কি বলছি, আপ মানে উপরে, আপ, দেয়ার ইজ মাই হোম, ঠিক আছে? তাহলে দেয়ার আছে ইজ হয়ে গেল, দেয়ার ইজ মাই হোম। পাখিদের বাসাকে কি বলে, নেস্ট, কিন্তু এখানে পাখিটি মানুষের বাসার সাথে তুলনা করছে বলে তাকে হোম রেখেছি, ক্লিয়ার? তাহলে আই এম এ লিটিল বার্ড, আপ দেয়ার ইজ মাই হোম, ওপরে ওইখানে আমার বাসাটা আছে, সেখানে আমি থাকি। তাহলে এইখানে ভার্বটা তো আছেই, থাকা ক্রিয়াপদ, ক্লিয়ার? এবং দেখবে যখন ভার্বটা দেওয়া থাকবে বাংলা বাক্যে, তখন দেখবে ভার্বটা, ক্রিয়াটা সবসময় বাক্যের শেষে থাকে বাংলা বাক্যে। তাহলে আসো, সেখানে আমি থাকি, তাহলে সাবজেক্টের কর্তা নিজেই আমি, আমি থাকি, ভার্বের শেষ উচ্চারণ ই, এ ও হলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, সাবজেক্ট ভিউয়ার, তাহলে আমি, তাহলে আই লিভ, এটাকে বলছি ভার্বের ভিউয়ার। আমি থাকি মানে আমি বাস করি, কোথায় বাস করি, সেখানে, আই লিভ দেয়ার, ক্লিয়ার? এবার চলো কি বলছে, আমার দুটি ডানা আছে। তাহলে এই যে আছে ক্রিয়াপদটা বাংলায় দেখা যাচ্ছে, এবং দেখো ক্রিয়াপদটা কোথায়, বাংলা বাক্যের শেষে। তাহলে আমার আছে কর্তার নিজের থাকলে আছে ইংরাজি হ্যাজ হ্যাভ, প্রেজেন্ট
সিম্পল প্রেজেন্টে, তাহলে আই হ্যাভ আমার আছে দুটো ডানা, তাহলে টু উইংস, আই হ্যাভ টু উইংস, আমার দুটো ডানা আছে, তাই দিয়ে আমি গাছে গাছে উড়ে বেড়াই। ক্রিয়াপদটা কি? উড়ে বেড়ানো, মানে ওরা। কে উড়ে বেড়ায়? সাবজেক্ট আমি, তাহলে আমি উড়ে বেড়াই। তাহলে ভার্বের শেষ, ক্রিয়াপদের শেষ উচ্চারণ ই, তার মানে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখবো, তাই না? এই যে ক্রিয়াপদের উচ্চারণ, কোন উচ্চারণে, বাংলা ক্রিয়ার কোন উচ্চারণে কোন টেন্স অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, সেগুলো দেখবে আমি যখন টেন্স ভয়েস পড়েছি একসাথে, আমার আগের ক্লাসগুলো একটু ফলো করো, সেখানে সব উচ্চারণ অনুযায়ী কোন টেন্স কখন ব্যবহার হবে, অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, সব ওখানে দেওয়া আছে। ওইগুলো যদি তোমরা একটু দেখে নাও, তাহলে দেখবে আমার এই ক্লাসগুলো তোমাদের ধরতে খুব সুবিধা হবে। তাহলে আসো, আমি উড়ে বেড়াই, ক্লিয়ার? সাবজেক্ট আগে, তারপরে ভার্ব। আমরা যখন ইংরেজিতে বাক্য লিখি, সাবজেক্ট আগে লিখবো, তারপরে ভার্ব লিখবো, তারপরে বাকি অংশগুলো আমরা বসাবো, ক্লিয়ার? তাহলে আমি সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে ব্যাপারটা? আমি উড়ি, ওরা ইংরেজি কি আছে? ফ্লাই, এটা V1 এ আছে সিম্পল প্রেজেন্টে, তাই না? আই ফ্লাই, আমি উড়ি। এবার উড়ে বেড়াই, এই সেন্সটা আনার জন্য বসাতে হবে অ্যাবাউট, তাহলে আই ফ্লাই অ্যাবাউট, আমি উড়ে বেড়াই, ক্লিয়ার? এবার চলো, কোথায় উড়ে বেড়াই? গাছ থেকে গাছে। ইংরাজি, আমরা বাংলায় যেভাবে বাক্য পাই, ইংরাজিতে যখন লিখবো পেছন দিক দিকে, আমরা সামনের দিকে যাব। তাহলে সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, আই ফ্লাই অ্যাবাউট, গাছ থেকে গাছে, ঠিক আছে? এক গাছ থেকে আর এক গাছে, ফ্রম ওয়ান ট্রি টু আদার। তাহলে কি লিখলাম? আমি উড়ে বেড়াই ফ্রম ওয়ান ট্রি, এক গাছ থেকে, ফ্রম হচ্ছে থেকে, টু আদার অন্য গাছে। কিভাবে উড়ে বেড়াই? তাই দিয়ে, অর্থাৎ ওই পাখাগুলো দিয়ে, তাই না? তাহলে উইথ, কার দ্বারা, কার সাথে, কার দ্বারা, কার সাহায্যে? উইথ। মাই করে দাও, উইথ মাই উইংস, ক্লিয়ার? এবার আসো, তোমরা ইটের তৈরি খাসা বাড়িতে থাকো, তাহলে মানুষদের বলছে। তাহলে তোমরা ইউ, আমরা কি জানি? ইউ সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, ইউ তুমিও হয়, তোমারও হয়। তাহলে তোমরা থাকো, তাহলে সাবজেক্ট ইউ আর ভার্ব হচ্ছে থাকো, থাকো মানে বাস করো। এবং এটা এই বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ কি আছে? ও, তাহলে ই এ ও শেষ উচ্চারণ থাকলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। তাহলে তোমরা থাকো, তাহলে ইউ লিভ, তোমরা বাস করো। কোথায় বাস করো? খাসা বাড়িতে। খাসা বাড়িতে মানে ইউ লিভ ইন স্ট্রং, এখানে খাসা বাড়ি স্ট্রং করতে পারো, কংক্রিট করতে পারো, ভেরি গুড করতে পারো, বা গুড করতে পারো, ঠিক আছে? উই লিভ ইন আ গুড হাউস করতে পারো। তাহলে ইউ লিভ ইন আ স্ট্রং হাউস, ঠিক আছে? এবার আসো, এই যে স্ট্রং বাড়ি কেন বলা হচ্ছে? বাড়িটা ইটের তৈরি, মানে যে বাড়িটার ইঙ্গিত করা হলো, সেই বাড়িটা অলরেডি ইট দিয়ে তৈরি। তার মানে আমরা কি বলছি? যে যখন কোনো নাউন, এই যে এটা হচ্ছে নাউন, নাউন, যখন কোনো নাউন কোনো হয়ে যাওয়া কাজ দিয়ে উল্লেখ করা হবে সেই নাউনকে, তখন আমরা কি ইউজ করতে বলছি? দেখবে আমার আগের ক্লাসে করানো আছে, তখন আমরা বলছি পাস্ট পার্টিসিপল ইউজ করবে অ্যাডজেক্টিভ হিসাবে। যখন দেখবে কোনো নাউনকে হয়ে যাওয়া কোনো কাজ দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে, তখন তোমাদের কি ইউজ করতে হবে? পাস্ট পার্টিসিপল, ভার্বের থার্ড ফর্ম, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে মেড উইথ ব্রিক্স, ইট দিয়ে তৈরি, ক্লিয়ার ব্যাপারটা?
মেড উইথ ব্রিক্স, ঠিক আছে। এবার আসো, আমার বাড়িটিও খুব খাসা, ক্লিয়ার। এবার দেখো শেষগুলো, তার মানে আমার বাড়িটিও খুব খাসা, এখানে বাংলা ক্রিয়াটা উজ্জ আছে, তার মানে আমার বাড়িটিও হয়, ক্লিয়ার। তাহলে আমি কি লিখবো, আমার বাড়িটিও, মাই হোম অর হাউস, এখানে করে দাও ইজ, হয়, অলসো ভেরি গুড, আমারটাও ভালো, ঠিক আছে। পাখিটি বলছে মাই হোম ইজ অলসো ভেরি গুড। এই যে আমার বাড়িটিও, অলসোটা এখানেও সেট করতে পারো, মাই হোম অলসো ইজ ভেরি গুড, ক্লিয়ার। এবার চলো কি বলছে দেখো, আমি সেটি নিজেই তৈরি করেছি। তাহলে এখানে আমার তৈরি করা ক্রিয়াপদ, তার শেষ উচ্চারণটা দেখো ছেছি ছো, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টে যাবে। এবং আমি নিজেই তৈরি করেছি, কর্তা নিজেই অ্যাকশন করেছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে যাবে, যেখানে আমরা ভার্বের গঠন বসাই হ্যাজ, হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমি নিজেই, তাহলে মানে আই মাইসেলফ, এই যে সেলফ শব্দটা যাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন, আমি নিজেই, আই মাইসেলফ তৈরি করেছি, আই মাইসেলফ হ্যাভ, তাহলে আমার প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ আয়ের সাথে হ্যাভ হবে, তাহলে আই মাইসেলফ হ্যাভ মেড, কি বানিয়েছি, আমি সেটি, তার মানে বাড়িটি, তাহলে আই মাইসেলফ হ্যাভ মেড দিস হাউস অর হোম, ঠিক আছে। তাহলে আই মাইসেলফ হ্যাভ মেড দিস হোম, আবার ঘুরিয়ে বলতে পারতে আই হ্যাভ মেড দিস হোম বাই মাইসেলফ, এটা করলেও হবে, ঠিক আছে। এবার চলো, আমার বাসায় এখন 3টি ছোট নীল রঙের ডিম আছে, তাহলে এই বাক্যটায় বাংলা ক্রিয়া কোনটা, তাহলে দেখো আমার বাসায় এখন 3টি ছোট নীল রঙের ডিম আছে, তাহলে এইখানটায় বাংলা, এই বাক্যটায় বাংলা ক্রিয়াপদ কোনটা, আছে। এবার প্রশ্ন করো কার আছে, ওই বাসাটায় আছে, আমার বাসায় মানে ওই বাসাটায় স্থানে আছে, তাহলে কোনো স্থানে কিছু থাকা, সেই আছেতে আমরা কি ব্যবহার করব, দেয়ার অ্যাডভার্বিয়াল ইন্ট্রোডাক্টরি ব্যবহার করব, দেয়ার, তার সাথে আছে বোঝাতে ইজ বা আর ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আমরা শুরু করলাম, দেয়ার আর কি আছে, 3টি ছোট নীল রঙের ডিম, তাহলে 3টি, 3, ঠিক আছে, নীল রঙের ডিম, দেয়ার আর 3 ব্লু এগস, তাহলে দেয়ার আর 3 ব্লু এগস, ক্লিয়ার। এখানে আর করলাম কেন, এটা প্লুরাল আছে তাই, এই নাউন, এই নাউনের সিঙ্গুলার প্লুরালের উপর ডিপেন্ড করবে দেয়ার ইজ বা আর কোনটা হবে। তাহলে দেয়ার আর 3 ব্লু এগস কোথায়, আমার বাসায়, এটা অবজেক্টে চলে যাবে, স্থানটা লাস্টে, ইন মাই হোম বা হাউস, ক্লিয়ার। তাহলে দেয়ার আর 3 ব্লু এগস ইন মাই হাউস, এখন শব্দটা আছে, তাহলে এখন শব্দটা কোথায় সেট করবে, এখানে সেট করে দাও নাও, তাহলে দেয়ার আর 3 ব্লু এগস ইন মাই হাউস নাও, ক্লিয়ার। এবার চলো, কিছুদিন পর ডিমগুলি থেকে খুব ছোট 3টি পাখি বেরিয়ে আসবে, এই যে এটা বেরিয়ে আসা হচ্ছে বাংলা ক্রিয়াপদ, এই বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ কি পাচ্ছ, বে অথবা বো, বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ বে অথবা বো পেলে বুঝবে ওটা সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভ হবে, তখন ভার্বের গঠন কি হবে, শ্যাল অথবা উইল, তারপরে V1, এগুলো সব বাংলা ক্রিয়ার উচ্চারণ দেখে কোন টেন্সে পড়লো তার ভার্বের গঠন কি,
এগুলো সব আমার আগের ক্লাসগুলোতে করে দিয়েছি, সেখান থেকে এগুলো শিখে নাও। তাহলে এবার আসো কিছুদিন পর, তাহলে আমি লিখে ফেলি আফটার ফিউ ডেজ, ঠিক আছে। তাহলে কারা বেরিয়ে আসবে? খুব ছোট 3টি পাখি, ঠিক আছে। তাহলে খুব ছোট 3টি পাখি, তাহলে কারা বেরিয়ে আসবে? 3 ভেরি লিটিল, ঠিক আছে। তাহলে কি বললাম? 3 ভেরি লিটিল বার্ডস, ঠিক আছে। এরা সাবজেক্ট, 3 ভেরি লিটিল বার্ডস, ঠিক আছে। তাহলে এরা বেরিয়ে আসবে। তাহলে উইল সিম্পল ফিউচারেবল অ্যাক্টিভ, এটা তোমার সাবজেক্ট হয়ে গেল। তারপর ভার্ব, তাহলে উইল বা শ্যাল, তাহলে থার্ড পারসন উইল হয়ে গেল। এবার বেরিয়ে আসা, কাম, তার সাথে আউট, গ্রুপ ভার্ব, বেরিয়ে আসা, ক্লিয়ার। তাহলে 3 ভেরি লিটিল বার্ডস উইল কাম আউট, বেরিয়ে আসবে কোথা থেকে? বলছে ডিমগুলি থেকে। থেকে ইংরাজি কি লিখবো? ফ্রম। কোথা থেকে? ওই ডিমগুলি থেকে, ওই দোজ এগস, ক্লিয়ার। তাহলে কি লিখলাম? আফটার ফিউ ডেজ, কিছুদিন পর, 3 ভেরি লিটিল বার্ডস উইল কাম আউট ফ্রম দোজ এগস, ওই ছোট্ট ডিমগুলি থেকে বেরিয়ে আসবে, ক্লিয়ার ব্যাপারটা। এইভাবে বাংলা বাক্যগুলোকে ধরে ধরে তোমাদের টেন্স, অ্যাক্টিভ, প্যাসিভ এগুলোকে বুঝে বুঝে কিভাবে সাবজেক্ট লিখতে হবে, কিভাবে ভার্ব চিনে বের করতে হবে, কিভাবে সাজাতে হবে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার। তুমি শুধু গ্রামার শিখে রাখলে হবে না, তাদের প্রয়োগ ঘটাতে হবে তোমার লেখা এবং বলার মধ্য দিয়ে। এবং দিস ইজ দ্য বেস্ট ওয়ে। ইফ ইউ লার্ন through this way, then you can imprint all these things that you have already learned from your grammar, that is from my grammar classes. তাহলে এদেরকে তুমি সেগুলো সুন্দরভাবে মনেও রাখতে পারবে, তার প্রয়োগে এদেরকে অনুশীলনের মধ্য দিয়ে এদের ব্যবহারটাও শিখে নিতে পারবে, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আজকের ক্লাস এই বিষয় হলো। নেক্সট ক্লাস অন্য বিষয়ের উপরে আসবে। at a time আমার গ্রামার প্র্যাকটিস এবং আমার ট্রান্সলেশন প্র্যাকটিস, all these things will be going in this way. Stay with me, try to learn. Within very short time you find yourself little bit confident in the field of learning English. Of course you stay connected with me only then. Okay, thank you for today. Have a good day.